কেন ভারতের সীমান্তে চীন নন অ্যাক্টিভ এয়ারবেসগুলোকে অ্যাক্টিভ করছে? চীনের 5 ফিঙ্গার পলিসির দ্রুত শক্তি ক্ষয় হচ্ছে কেন? বাংলাদেশ কিভাবে রাফায়েলকে কাউন্টার করতে চাইছে? ন্যাটোর অস্ত্র কি বাংলাদেশকে আদৌ বাড়তি সামরিক শক্তি যোগাবে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক স্বাগত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, পুলিশ অহন্য হয়ে একটি হোটেলের ঠিকানা খুঁজছিল এবং স্থানীয় যে রেজিস্টার্ড লিস্ট হয় সেই লিস্টে সেই গেস্ট হাউসে কোনো নামই ছিল না। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর লো বাজেটের সেই গেস্ট হাউসের হদিশ মেলে এবং সেখানে হানা দেয় শ্রীনগরের পুলিশ আধিকারিকরা। এবং সেই লো বাজেটের গেস্ট হাউস থেকে হু কান্টাই নামে এক চীনা নাগরিক এবং বস্টন ইউনিভার্সিটির ফিজিক্সের স্নাতককে আটক করা হয়। এরপর তাকে হেফাজতে নেওয়া হয়। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদ শুরু হতেই একেবারে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের এবং তার মোবাইল ফোনটাকেও অ্যাক্সেস করার চেষ্টা করা হয় তথ্য জানার জন্য। প্রাথমিকভাবে যেটা তথ্য উঠে আসে যে গত 19শে নভেম্বর এই চীনা নাগরিক তিনি দিল্লিতে পৌঁছন। এরপর তার যে ট্যুরিস্ট ভিসা ছিল এবং তার যে জার্নি লিস্ট সেখানে ছিল আগ্রা, ছিল বেনারস, ছিল কুশিনগর এবং অন্যান্য বিভিন্ন স্থান। সে সব কিছু তিনি বাইপাস করে এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রার অফিসকে তিনি বাইপাস করে সরাসরি পৌঁছন লেতে এবং সেখানে পৌঁছে তিনি সেই লো বাজেটের গেস্ট হাউসে থাকা শুরু করেন। এরপর তার মোবাইল থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মেলে। এই চীনা নাগরিক এবং ছাত্র হু কান্টাইয়ের মোবাইলে কি মিলেছিল বলুন তো? গোয়েন্দারা এখনও পর্যন্ত যে তথ্য পাচ্ছে তা বেশ চমকে ওঠার মতো। এই চীনা ছাত্র এবং নাগরিক তিনি মূলত জম্মু কাশ্মীর, ভারতের উত্তর সীমান্ত জুড়ে কোথায় কোথায় আমাদের সিকিউরিটি ডিপ্লয়মেন্ট হয়েছে, কীভাবে হয়েছে, সিআরপিএফ ডিপ্লয়মেন্ট কোথায় কোথায় আছে, আমাদের আর্মি বেস ক্যাম্পগুলো কোথায় আছে, তাদের কাজের পদ্ধতি কী, এই সমস্ত জানার চেষ্টা করছিলেন। অর্থাৎ তিনি ট্যুরিস্ট হয়ে ভারতে প্রবেশ করেছিলেন, কিন্তু তার কার্যবিধি এবং ফলাফল বলছে তিনি অন্য মতলবে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, যা ইতিমধ্যে গোয়েন্দারা অ্যাক্সেস করতে শুরু করেছেন। গোয়েন্দারা বোঝার চেষ্টা করছেন যে এই চীনা ছাত্রের সঙ্গে আরও যারা বাকি এসেছিলেন তাদের আসল মতলবটা কী। দ্বিতীয় ছবি, ভারতবর্ষের উত্তর সীমান্ত জুড়ে সেখানে তিব্বতকে বেস করে আমাদের ঠিক এই নর্দার্ন যে বর্ডার রয়েছে সেখানে 16টি এয়ারবেসকে নতুন করে জাগিয়ে তোলা হচ্ছে। হ্যাঁ, এগুলো ছিল, সেগুলোকে নতুন করে অ্যাক্টিভ করছে চীন। এবং এই এয়ারবেস যেগুলো রয়েছে সেগুলোতে মূলত 5 থেকে 6,000 মিটার পর্যন্ত অত্যাধুনিক রানওয়ে এবং সেই রানওয়েতে যাতে ফাইটার জেট খুব দ্রুত অবতরণ করতে পারে এবং সেখানে টেক অফ করতে পারে সেভাবেই তৈরি করা হচ্ছে। একই সঙ্গে সেখানে 70 থেকে 80টি অত্যাধুনিক হেলিকপ্টারকে অবতরণ করানোর সুবিধা রাখা হচ্ছে। তার পাশাপাশি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যাতে সহজে অবতরণ করতে পারে সেই মাপে এবং সেই আয়তনে এই রানওয়েগুলোকে তৈরি করা হচ্ছে একদম আমাদের সীমান্তের নাক বরাবর। পাশাপাশি এখানে ড্রোন ইউনিট রাখা হচ্ছে সব ধরনের পরিস্থিতিকে মাথায় রেখেই বলে বিভিন্ন সূত্রগুলো আমাদের কনফার্ম করছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, চীন এই উত্তর সীমান্ত জুড়ে যেভাবে এই এয়ারবেসগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, বিপুল পরিমাণ ফাইটার জেটকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে, ফলে এটা ভারতের বিরুদ্ধে তো যুদ্ধ প্রস্তুতি, প্রশ্ন তাই ওঠে এবং উত্তরও তাই হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন যে একদমই তা নয়, তার সঙ্গে অন্য একটা বিষয় রয়েছে, তা হলো চীনের 5 ফিঙ্গার্স থিওরি। এই 5 ফিঙ্গার্স থিওরি প্রথম থেকেই চীনের যে যুদ্ধ নীতির সঙ্গে জুড়ে আছে এবং যার মধ্যে ভারতবর্ষের সীমান্ত পড়ে, এটা অনেকেই জানেন বা বিশেষজ্ঞরাও জানেন। তবে এই 5 ফিঙ্গার্স থিওরিকে চীন একবারে বা একই সঙ্গে অ্যাক্টিভ করতে চাইছে না। পরিবর্তে চীন তাদের যে ওয়ার স্ট্র্যাটেজিস্ট ছিলেন সুন জু, সেই সুনজুর থিওরি অনুসারে এবং সালামি স্লাইসিং, এই সালামি স্লাইসিং এই থিওরি অনুসারে চীন আস্তে আস্তে গিলে খেতে চাইছে। কিভাবে? চীনের ইস্টার্ন যে থিয়েটার কমান্ড পড়ে এবং দক্ষিণ চীন সাগর, সেখানে তাইওয়ান রয়েছে এবং তাইওয়ানকে চীন যদি সব কিছু ঠিকঠাক এভাবেই চলতে থাকে এবং তাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন শি জিনপিং, তিনি এই সালামি স্লাইসিং এই থিওরি অনুসারে মোটামুটিভাবে গোয়েন্দা সূত্র যেটা আমরা জানতে পারছি 2027 সাল নাগাদ এই তাইওয়ানকে কার্যত গিলে খাবে চীন, সেই প্রস্তুতি শুরু হয়েছে। এবার প্রশ্ন উঠবে যে তাইওয়ানকে গিলে খাওয়ার চেষ্টা কোনো চীন করছে? উত্তর লুকিয়ে আছে দক্ষিণ চীন সাগরে। হ্যাঁ, কারণ দক্ষিণ চীন সাগরে চীনের প্রাণ ভোমরা লুকিয়ে আছে। এখানে রয়েছে মালাক্কা স্ট্রেট এবং মালাক্কা স্ট্রেট এমন একটা প্রণালী, সরু একটি প্রণালী, অর্থাৎ যেখান থেকে চীনের 80 to 85% বিজনেস হয় এবং এই মালাক্কা প্রণালীকে যদি কোনোভাবে ক্লোজ করে দেওয়া যায় চীন কার্যত না খেয়ে মরবে। এটা মোটামুটি সমর বিশেষজ্ঞ থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি জানে এবং তাইওয়ানকে কেন্দ্র করে ইতিমধ্যেই
আমেরিকার যে বিভিন্ন নৌবহর তাদের যুদ্ধ জাহাজগুলো দক্ষিণ চীন সাগরে মাঝে মধ্যে আসছে, চীনকে চমকাচ্ছে, সতর্কীকরণ করছে, সমস্ত পদ্ধতি চলছে এবং তা মাঝে মধ্যে খবরও আসছে। এবং চীন এটাও লক্ষ্য করে দেখেছে যে তাইওয়ানে আমেরিকা তার বিভিন্ন বেসগুলোকে তৈরি করার চেষ্টা করছে। ফলে তাইওয়ানকে যদি গিলে খেতে চীন না পারে, ফলে দক্ষিণ চীন সাগর চীনের হাতছাড়া হতে পারে, সেই সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই কারণে তাইওয়ানকে ঘিরে ফেলার প্রক্রিয়া চীন শুরু করেছে। এবার প্রশ্ন উঠবে যে তাইওয়ানকে ঘিরে ফেলার প্রক্রিয়া চীন শুরু করেছে দক্ষিণ চীন সাগরে, তাহলে আমাদের উত্তর সীমান্ত জুড়ে চীন যুদ্ধ প্রস্তুতি কেন শুরু করেছে? ভারতকে কেন চীন এভাবে বিব্রত করার চেষ্টা করছে? উত্তরটা যেটা সমর বিশেষজ্ঞরা মনে করছেন যে জাপান ইতিমধ্যে মুখ খুলেছে তাইওয়ান নিয়ে। সেই কারণে চীনের যে স্টেলদি ফাইটার জেট রয়েছে J-35, তা ইতিমধ্যে জাপানের F-15 ইগল এই ফাইটার জেটকে অন্তত দুবার ট্র্যাক অ্যান্ড লক করেছে তাদের রাডারের মাধ্যমে। এবং জাপান সেই প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে চীন ইতিমধ্যে তাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ লিয়াওনিং সেটিকে পাঠিয়ে দিয়েছে জাপানের একদম উপকূল সংলগ্ন অংশে। অর্থাৎ এখন তুমি জাপান চুপ থাকো, এটাই বোধহয় চীনের বার্তা। এবং একই সঙ্গে চীন এই একই কারণে ভারতকেও তটস্থ রাখতে চাইছে, কারণ যখন চীন তাইওয়ানকে গিলে খাওয়ার চেষ্টা করবে তখন যেন ভারত চুপ থাকে বা ইন্টারন্যাশনাল কমিউনিটির এই পার্ট যেন চুপ থাকে, এই সতর্কী বার্তা চীন বারে বারে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জাপানও ভারতকে কি চীন আক্রমণ করবে? সমর বিশেষজ্ঞরা মনে করছেন সেটা এক্ষুনি নয়। তার কারণ হলো জাপানের সঙ্গে আমেরিকার সমর চুক্তি রয়েছে, আমেরিকা জাপানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ রয়েছে, বিভিন্ন ওয়ার স্ট্র্যাটেজি আমেরিকার মাধ্যমে সেখানে স্থির হয়। আমেরিকা জাপানকে বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী পাঠিয়ে থাকে এবং তাদের সাপোর্ট করে সামরিকভাবে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে কি, ভারতবর্ষ যাতে চুপ থাকে সেই কারণে ভারতবর্ষের উত্তর সীমান্তে একটা যুদ্ধের মতো পরিবেশ চীন তৈরি করতে চাইছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে চীনের অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে এবং সেগুলো চীনকে কার্যত নাস্তানাবুদ করতে পারে, এমনটাই মনে করছে ইন্টারন্যাশনাল কমিউনিটি। কি সমস্যা? চীন ইতিমধ্যেই তাদের মালাক্কা স্ট্রেট, অর্থাৎ মালাক্কা স্ট্রেটের মূল ব্যবসা যেহেতু হয়, তারা একটা বিকল্প পথের জন্যই সিপ্যাক তৈরি করার চেষ্টা করেছিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়, এই সিপ্যাক প্রজেক্টটা অনেকটাই বিষ বাউজলে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা সিনজিয়াং প্রদেশ থেকে একেবারে সরাসরি পৌঁছে যাচ্ছে পাকিস্তান অর্থাৎ পিওকে পর্যন্ত, সে অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছে। সেই কারণেই চীন পাকিস্তানের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে বলেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবং আপনারা ভালো করে ফলো করবেন, ইতিমধ্যে চীন সিনজিয়াং প্রদেশ থেকে ইরানের চাবাহার পোর্ট পর্যন্ত রেল ট্র্যাক তৈরি করেছে এবং এই রেল ট্র্যাকেই রাশিয়া থেকে তেল পৌঁছেছে চাবাহার পোর্টে এবং সেখান থেকে তেল আসছে আমাদের গুজরাট বা আমাদের ভারতের অন্য বন্দর। এবং ভারত আর একটা কাজ করেছে, ভারত এই চাবাহার পোর্ট থেকে আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত রেল ট্র্যাক তৈরি করেছে নিজেদের খরচে। এবং ওই রেল ট্র্যাক দিয়ে চাবাহার থেকে কান্দাহার পর্যন্ত রাশিয়ার তেল তালিবানের হাতে পৌঁছচ্ছে। ফলে ইতিমধ্যে রাশিয়া চীনকে যে সতর্ক বার্তা দেওয়ার তা দিয়ে দিয়েছে ভারত সম্পর্কে। এবং অবশ্যই চীন রাশিয়ার অবজারভেশনের মধ্যে রয়েছে বলে আন্তর্জাতিক কমিউনিটি মনে করে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সামনে নিয়ে আসছে। এবার যে প্রশ্নটা আসবে যে চীনের এই যুদ্ধ সমারোহ, যুদ্ধ প্রস্তুতি, তারপরও ভারত এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে এবং আলটিমেটলি পরিবর্তিত পরিস্থিতি চীনকে কতটা পর্যদস্ত করছে। তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে চীন ভারতকে আক্রমণ করতে পারে, তাহলে কীভাবে? আপনারা মায়ানমারকে প্রথমে বাদ দিয়ে দিন। চীন থেকে মায়ানমার একটা এলের উল্টো শেপ হয়, ওটাকে আমরা বাদ দিয়ে রাখুন। বাদ দিয়ে ধরুন চীনের ফাইটার জেট ভারতের সীমান্তে আসার চেষ্টা করছে। একাধিক কারণে সেটা এখনো পর্যন্ত খুব ভালোভাবে সম্ভব হয়নি। কেন? তার কারণ হলো যে প্রথম কারণটি হলো হিমালয়ের মতো একটা ন্যাচারাল ওয়াল, এবং এই বিশাল আকৃতির যে ওয়াল রয়েছে আমাদের ভারতবর্ষের উত্তর সীমান্ত জুড়ে একটা অভূতপূর্বভাবে এবং একটা অসামান্য দক্ষতার সঙ্গে, ফলে হিমালয়ের এই উচ্চতাই প্রধান সমস্যা। কারণ ভালো করে ফলো করে দেখবেন যে হিমালয়ের উচ্চতার 3টে লেয়ার আছে। এবং সমর বিশেষজ্ঞরা মনে করেন যে পৃথিবীর যত আধুনিক ফাইটার জেটই হোক না কেন, তারা যখন এই সুউচ্চ হিমালয়কে ক্রস করে ভারত পর্যন্ত আসার চেষ্টা করবে, ফলে এখানে যদি ধরে নিই তারা তিব্বতকে বেস করলো, তিব্বত অনেকটা টেবিলের মতো, চৌকো মতো, এই তিব্বতকে বেস করে চীনের ফাইটার জেট যদি হিমালয়কে ক্রস করে ভারতের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে, তাহলে হিমালয়ের যে 3টে লেয়ার্সের অল্টিটিউডস আছে সেখানে অক্সিজেনের মাত্রা ভীষণ কম। এবং সমর বিশেষজ্ঞরা
বলছেন বা তারা মনে করেন যে সেই উচ্চতায় ফাইটার জেট পৌঁছলে অনেক ক্ষেত্রে অক্সিজেনের সমস্যা হতে পারে এবং সমস্যা হলে 10টার মধ্যে 8টি ফাইটার জেটই ক্র্যাশ করে যাবে, যে কারণে অনেক ভাবনা চিন্তার পরও চীনা ফাইটার জেট এখনও পর্যন্ত সুউচ্চ হিমালয়কে ক্রস করার চেষ্টা করেনি। অন্য একটা রুট হলো যদি মায়ানমার হয়ে এখানে উত্তর পূর্বে চীনের ফাইটার প্রবেশের চেষ্টা করে, যদিও আমাদের এয়ার ডিফেন্স সক্রিয় রয়েছে, আমাদের র্যাডার্সগুলো সেখানে সক্রিয় রয়েছে, কারণ দূরত্ব সেখানে অনেকটাই হবে। দ্বিতীয়ত আমরা লাদাখে সেখানে আমাদের এয়ারবেস তৈরি করেছি, অত্যাধুনিক এয়ারবেস, এবং ইতিমধ্যে সেখানে আমাদের C-130J অবতরণ করেছে। এটা একটা স্টেটমেন্ট ভারতের তরফে চীনকে, অর্থাৎ যখনই এই দৈত্যাকার C-130J এয়ারক্রাফট সেখানে ল্যান্ড করছে, তার মানে এর পেটে করে প্রচুর পরিমাণে সৈন্য এবং অস্ত্র আমরা খুব দ্রুত পাঠাতে সক্ষম। এবং এই অবস্থানে আমরা যখন পৌঁছে গেছি তার অর্থ একটাই, চীনকে আমরা সমান সমান একটা বার্তা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এবং আমাদের এই লাদাখের যে অত্যাধুনিক এয়ারবেসটা চীনের যে সীমান্ত অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে আমাদের অবস্থান, অর্থাৎ আমাদের চীন সীমান্তে পৌঁছতে সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট খুব বেশি। এছাড়া উত্তর পূর্ব সীমান্ত জুড়ে আমাদের 12টি অত্যাধুনিক এয়ারবেস রয়েছে, যেখানে সুখোই রাফায়েল তো রয়েছে। পাশাপাশি আরও একটা ছবি আপনাদের বলবো, তা হলো মালাক্কা স্ট্রেইট, যেটা আজকের দিন পর্যন্ত আজকের সময় পর্যন্ত চীনের প্রধান বাণিজ্য সরণি। এখান থেকে চীন মূলত বাণিজ্য করে থাকে। তার ঠিক ডান দিকে যদি আমরা এপাশ থেকে দেখি, ডান দিকে আমাদের নিকোবর আইল্যান্ড রয়েছে। আইরেস বাজ হলো ভারতবর্ষের এয়ারবেস এবং নাভাল বেসের একটা সংযুক্তিকরণের অংশ, এবং এখান থেকে আমাদের যেমন নৌজাহাজগুলো, আমাদের বিভিন্ন যে রণতরীগুলো অ্যাক্টিভ থাকে, একই সঙ্গে আমাদের বিভিন্ন ফাইটার জেটগুলো এই এয়ারবেসে এবং এই ডিফেন্স বেসে রেডি আছে। অন্যদিকে রয়েছে ইন্দোনেশিয়ার সাবাং পোর্ট। এই সাবাং পোর্টও ভারতবর্ষের ডিফেন্সের উপস্থিতি অত্যন্ত স্পষ্ট, যা চীন পড়তে পারছে, যে কারণে যদি চীন কোনোভাবে উত্তর সীমান্তে কোনো রকম মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে, তাহলে আমাদের তো একাধিক গুরুত্বপূর্ণ এয়ারবেস রয়েছে। পাশাপাশি মালাক্কা স্ট্রেটের দুপাশেই ভারতবর্ষের তীব্র অবস্থান। যদি আমরা একটু চোখ করে দিই, একটু সেটাকে কমিয়ে দিই অংশটাকে, তাহলে কার্যত চীন না খেতে পেয়ে মরবে, এটা চীন জানে। যে কারণে চীনের এই মুহূর্তে তাদের যে 5 ফিঙ্গার্স পলিসি আছে সেটাকে আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসতে হবে, তা নাহলে চীনেরও সমূহ বিপদ রয়েছে বলে চীনা কর্তৃপক্ষ বুঝতে পারছেন। কিন্তু সমর বিশ্বকরা অন্য কথা বলছেন বা কূটনীতিবিদরা অন্য কথা বলছেন। তারা বলছেন এই মুহূর্তে চীন তো বটেই, চীন তো ভবিষ্যতের একটা বড় বিষয় রয়েছে আমাদের ক্ষেত্রে, কিন্তু সবথেকে এই মুহূর্তের বড় বিপদ লুকিয়ে আছে পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে। এবং এখনো পর্যন্ত সৌদিকে বাদ দিলে এশিয়ার আকাশে সম্পূর্ণ অন্য রকমের খেলোয়াড়কে নিয়ে আসছে বাংলাদেশ। একদম ঠিক শুনছেন, অন্য ধরনের খেলোয়াড় ইউরো ফাইটার টাইফুনকে বাংলাদেশ নিয়ে আসছে। ইতিমধ্যে ঢাকার সঙ্গে ইউরো কনসোর্টিয়াম অ্যারোস্পেসের সঙ্গে চুক্তিও হয়েছে। এই চুক্তি মোতাবেক 12টি ইউরো টাইফুন ফাইটার তারা হাতে পেতে চলেছে, অত্যাধুনিক ফাইটার জেট। কিন্তু বাংলাদেশ এই অত্যাধুনিক ইউরো টাইফুন কেন নিচ্ছে? আপাতত ন্যারেটিভ সামনে আসছে, বাংলাদেশের হাতে থাকা যে বুড়ো MiG-29K গুলো আছে, 8টি আছে, এগুলোকে রিপ্লেস করতে চাইছে বাংলাদেশ। ঠিক, খুব ভালো কথা, করতেই পারে, কিন্তু এটাই কি একমাত্র? কূটনীতিবিদ এবং গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। বলা হচ্ছে যে রাফায়েলকে কাউন্টার করতেই ঢাকা এই কাজটা করছে কোনো একটি বৃহৎ রাষ্ট্রের নির্দেশে। ঠিক শুনছেন, কিভাবে বলুন তো? অর্থাৎ রাফায়েলের যে গুণগুলো আছে তার অনেকগুলো বৈশিষ্ট্য লুকিয়ে আছে এই ইউরো টাইফুনের মধ্যে। রাফায়েল যেমন স্ক্যাল্প, হ্যামার, মাইকা বা মেটিওর এই ধরনের মিসাইল ব্যবহার করতে পারে, ঠিক একইভাবে ইউরো টাইফুন একই ধরনের মিসাইল ব্যবহার করতে পারে। অর্থাৎ তর্কের খাতে আপনি যদি ধরে নেন, তাহলে এক্ষেত্রে যে ছবিটা আসবে, অপারেশন সিঁদুরের সময় ভারতবর্ষ যে ধরনের মিসাইল পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে স্ক্যাল্প, হ্যামার, ঠিক একই ধরনের মিসাইল আসবে ঢাকার হাতে। এছাড়াও ঢাকা ইসলামাবাদের সঙ্গে চুক্তি করছে, সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ পাকিস্তান থেকে 12টি J-10C সেকেন্ড হ্যান্ড এবং 12টি F-15 সেকেন্ড হ্যান্ড তারা নিচ্ছে। কারণটা কি? কারণ বাংলাদেশের যে এয়ারফোর্সের এই ব্যাকবোন হতে চলেছে ইউরো ফাইটার টাইফুন, এবং তাকে দুপাশ থেকে সাপোর্ট করবে এই সেকেন্ড হ্যান্ড J-10C চীন নির্মিত এবং F-15 US নির্মিত সেকেন্ড হ্যান্ড দুটি ফাইটার এয়ারক্রাফটের যে স্কোয়াড্রন। তাহলে কী হতে চলেছে? এটাই হতে চলেছে যে বাংলাদেশের যে ব্যাকবোন এয়ারফোর্সের তা হতে চলেছে ইউরো ফাইটার টাইফুন, এবং তাদেরকে দুপাশ থেকে সাপোর্ট করবে চীন নির্মিত J-10C, এটা সেকেন্ড হ্যান্ড, এবং F-15 এটা US নির্মিত একটা সেকেন্ড হ্যান্ড, যা পাকিস্তান বাংলাদেশকে যোগাবে। এই দুটি স্কোয়াড্রন মূলত বাংলাদেশকে দুপাশ থেকে সাপোর্ট করবে, মূল দায়িত্বে থাকবে ইউরো ফাইটার টাইফুন। তাহলে কি বাংলাদেশ শুধুমাত্র তাদের রিপ্লেস করছে? না, বাংলাদেশ এখানে ভারতকে কাউন্টার করছে, ভারতের রাফায়েলকে কাউন্টার করছে। প্রশ্ন স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে আসবে, পারবে কি বাংলাদেশকে রাফায়েলকে কাউন্টার করতে পারবে?
উত্তর হলো ভারত যখন যে কোনো ধরনের ফাইটার জেট নেয় সেটা কাস্টমাইজড করে, অর্থাৎ নিজেদের মতো করে বানিয়ে নেয়, সেটা সুখোই হোক রাফায়েল হোক। রাফায়েলের ক্ষেত্রে আমরা সেকেন্ড বেস্ট ভ্যারিয়েন্টটা ব্যবহার করি এবং রাফায়েল আমরা ইতিমধ্যেই ইসরায়েলের তৈরি এলবিট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে ইনস্টল করেছি, যা রাফায়েলকে ডিকয় তৈরি করতে সাহায্য করে। এছাড়াও আমরা রাফায়েলে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিট ব্যবহার করেছি, যা রাফায়েলকে পৃথিবীর তাবড় রাডারকে বোকা বানাতে সাহায্য করেছে। এবং এক্ষেত্রে এই ধরনের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রয়েছে তা রাফায়েলকে কার্যত মিস্টার ইন্ডিয়া বানিয়ে দিয়েছে, অর্থাৎ পৃথিবীর যে কোনো রাডারের কাছে রাফায়েল অদৃশ্য থাকতে পারবে এই বিশেষ ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটের মাধ্যমে। এছাড়াও রাফায়েল তার দিকে ধেয়ে আসা মিসাইলকে প্রতিহত করতে মিসাইল অ্যাপ্রোচ সিস্টেম ইনস্টল করা আছে রাফায়েলের মধ্যেই। এছাড়াও রাফায়েলের মধ্যে এআই ইনস্টল করা থাকে, যা একমাত্র ভারত এবং ফ্রান্সের কাছেই আছে। এছাড়াও রাফায়েলের নোজে সেখানে ইনস্টল করা থাকে ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম। এটা রাফায়েলকে আরও বেশি ক্ষমতা সম্পন্ন করতে রয়েছে তার যারা প্রতিপক্ষ আছে তাদের কম্প্যারিজনে। এবার ধরুন আমরা তর্কিকাদের ধরে নিলাম যে বাংলাদেশ মিস অ্যাডভেঞ্চার করলো, ঢাকা থেকে তাদের নতুন 12টি ইউরো ফাইটার টাইফুন এবং তার সঙ্গে 8টি যে পুরনো মিগ রয়েছে সেগুলোকে জড়ো করে মোট 20টি ফাইটার জেট উড়লো আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে। উত্তর পূর্ব সীমান্ত জুড়ে আমাদের সুদর্শন চক্র S-400 রয়েছে, সংখ্যায় আরও বাড়বে, সেগুলো অ্যাক্টিভ রয়েছে। এবং বিশেষজ্ঞরা মনে করেন যে মুহূর্তে উড়বে ঢাকা থেকে তার 5 মিনিটের মধ্যে আমাদের S-400 বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত ফাইটার জেটগুলোকে গিলে খেতে সক্ষম। এটাকে সামরিক পরিভাষায় বলা হয় সিটিং ডাক, সেটা ঢাকা জানে। এবং এই যে ইউরো ফাইটার টাইফুন বাংলাদেশ নিচ্ছে, এটার সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য যেটা একটা ফেল প্রজেক্ট হতে চলেছে। কারণ বাংলাদেশের বাংলাদেশ কখনোই ইকোনমিক্যালি অত্যন্ত শক্তিশালী দেশ নয়। এতদিন পর্যন্ত বাংলাদেশ যে MiG-29 এগুলো ব্যবহার করছিল সেগুলো মেনটেন্যান্স করা হতো আমাদের ব্যাঙ্গালোরের MRO থেকে, অর্থাৎ খুব শর্ট রেঞ্জে এসে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের মেনটেন্যান্সগুলো আমাদের দেশে ফিরে যেত। কিন্তু যে মুহূর্তে অত্যাধুনিক এই ইউরো টাইফুন কিনছে সেগুলো তাদেরকে কোনো একটি ইউরোপিয়ান কান্ট্রি বা ন্যাটোর যে কোনো দেশ থেকে তাদেরকে মেনটেন্যান্স করাতে হবে এবং তার স্পেয়ার পার্টসও অনেক বেশি মূল্য। অনেকেই বলছেন যে এত অধিক মূল্য দিয়ে শেষ পর্যন্ত না ঢাকের দায়ে ঢাকা বিক্রি হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন যে আমেরিকার নির্দেশে বা সিআইএর নির্দেশে মূলত মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেট এই ইউরো টাইফুন কিনতে বাধ্য হচ্ছে। এবং একই সঙ্গে ঠিক একই নির্দেশে বাংলাদেশ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ নেদারল্যান্ডসের সঙ্গেও নেভাল এগ্রিমেন্ট করতে বাধ্য হয়েছে। এরপর যে ছবিটা উঠে আসছে, বাংলাদেশ জুড়ে শুধু ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের আনাগোনা বাড়বে, সঙ্গে বাড়বে অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার আনাগোনা, যে ছবি আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি। এবং সেই ছবিটাকে বাস্তবায়িত করতেই তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এরা যৌথভাবে বাংলাদেশকে বেস করেছে। এবং কিভাবে করেছে, এখানে ছবিটা খুব পরিষ্কার। তুরস্ক বাংলাদেশকে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করছে, এটা একটা ছবি। কিন্তু সেই অস্ত্র বিক্রির অজুহাতে তুরস্ক বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশকে বেস বানিয়েছে এবং বাংলাদেশকে বেস করে নেপাল করিডোর দিয়ে তারা উত্তর পূর্ব সীমান্ত, অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তের যে রাজ্যগুলো সেখানে তুরস্কের গোয়েন্দারা প্রবেশের বা অনুপ্রবেশের চেষ্টা বারংবার করছেন। এবং সেখানে অনুপ্রবেশ করে উত্তর পূর্ব সীমান্তে যে সমস্ত স্লিপিং জঙ্গি গোষ্ঠীগুলো আছে সেগুলোকে জাগানোর চেষ্টা কি তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো করছে। ইতিমধ্যে আমাদের গোয়েন্দারা তা জেনে ফেলেছেন। এবং আপনারা দেখবেন আগের দিন আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে তুরস্কের একাধিক গোয়েন্দা কর্তার রহস্যজনক মৃত্যু ঘটেছে ঢাকায়। তারপরে তুরস্ক গোয়েন্দাদের আস্তে আস্তে বিভিন্ন ফেজে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে করছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই গোপন তথ্য অর্থাৎ এই ব্লুপ্রিন্টটাকে জেনে ফেলে যে বাংলাদেশকে বেস করে তুরস্ক এবং ইসলামাবাদ তারা একটা গোপন ব্লুপ্রিন্ট তৈরি করেছে ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য। এবং আমাদের একাধিক ইন্টেলিজেন্স এজেন্সি এ বিষয়ে কাজ শুরু করে। তারপরই আস্তে 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 বাংলাদেশের ইউনূস সরকার বোধহয় অন্য কিছু ভাবতে শুরু করেছে, তার ছবি আমাদের কাছে আসছে। ইতিমধ্যে শেখ হাসিনাকে ঢাকার কাছে ফেরত দেবে কিনা এটা ভারতবর্ষই একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং তিনি বলেছেন যে তারা শুধুমাত্র ভারতকে কূটনৈতিকভাবে অনুরোধ করতে পারে। ঢাকার ডিপ্লোম্যাটিক্যাল স্যারেন্ডার নয়াদিল্লির কাছে অনেকে এটা মনে করছেন। কিন্তু একটা ছবি খুব পরিষ্কার যে ভারতবর্ষের প্রবল উপস্থিতি বা ভারতবর্ষের প্রবল পরাক্রম এই দুটোর কাছেই বোধহয় ঢাকা বিভিন্ন ঘুরপথে এসে মাথা নত করতে বাধ্য হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে। ভারতবর্ষের এই প্রবল উপস্থিতি কি ইউনূস সাম্রাজ্যের সূর্যকে অস্তমিত করবে? সময় বলে দেবে।
আরও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী জয় হিন্দের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।